নির্মোচন লিখেছেন ফাবিয়াহ মোমো। আজকে রয়েছে গল্পটির 23তম পর্ব। গল্প পাঠে আছি আমি মীরা। ডান হাতের মুঠোয় দুমড়ানো মুচড়ানো ব্যান্ডেজটা ওখানেই ফেলে দ্রুতবেগে পালিয়ে গেল ফিহা। ফাহাদ এমন অপ্রতিভ কাণ্ড দেখে দৌড়ে দৌড়ে পিছু পিছু ছুটলে এবার যেন একটু শান্ত হয় সাইদ। মুখের শক্ত ভাবভঙ্গি স্বাভাবিক করে দরজা লাগাতে চলে যায় সে। ঠিক তখনই সে দেখল ফ্লোরে একটা নতুন ব্যান্ডেজ পড়ে আছে, ইনট্যাক্ট। ওটা ব্যবহার করা হয়নি, কিন্তু অবস্থা একেবারে দুমড়ে মুচড়ে নষ্ট হয়ে গেছে। তাহলে তাহলে কি এই ব্যান্ডেজটা তার ক্ষত কপালের জন্য এনেছিল? মুহূর্তের ভেতর গা হিম করা অনুভূতিতে স্থির হলো জুনায়েদ সাইদ। তার মস্তিষ্কের সেন্সরগুলো তীব্র বেগে যেন জানান দিল, ইউ ডিড ইট রং সাইদ। ভুলটা বাজে জায়গায় করেছো। ও তোমার কাছে নিজ থেকে এসেছিল, কোনো অজুহাত ছাড়া, কোনো কারণ ছাড়াই। তবু যখন নিজ থেকে আসলো, তুমি তাকে কেন দূর দূর করে ঠেলে দিলে? ও কি তোমার ভুল ভাঙাতে আসেনি? যদি না ভাঙাতো তাহলে তোমার হাতে এই ব্যান্ডেজ কেন? তুমি তো তাকে কাছে আসার সুযোগটুকুই দিলে না। কেন এরকম উগ্র আচরণ করছো তুমি? কেন মনে হচ্ছে তোমার মতো ব্যক্তিটা কনফিউশনে ভুগছে? তুমি কে, তুমি কি জানো না? দেন ওয়াই আর ইউ ওভার থিঙ্কিং? জাস্ট লেট ইট গো। পুরো ব্যাপারটা ঠান্ডাভাবে চিন্তা করতে চোয়াল দুটো শক্ত হয়ে উঠল। ডান হাতে ধরা ব্যান্ডেজটার দিকে নীরবে তাকিয়ে থাকলে সেটা দূর থেকে দেখতে পেল লাবিব। তার হাতে গরমাগরম ধোয়া ওঠা মালাই চা, 2 কাপ ভর্তি চাটুকু সে বন্ধুর জন্য এনেছে। পায়ে পায়ে লাবিব কাছে আসতেই বন্ধুর হাতে দুমড়ানো মুচড়ানো জিনিসটা দেখে ভ্রু কুঁচকে বলল, সাইদ, ব্যান্ডেজটার এই অবস্থা কেন? ভর্তা বানিয়ে কি করতে চাইছিলি? যতটা জিজ্ঞাসু মুখে প্রশ্নটা করল লাবিব, ততটাই নিরুত্তাপ ভঙ্গিতে ট্রাউজারের পকেটে ঢুকিয়ে নিল সাইদ, যেন এ বিষয়ে কথা বলতে সে আগ্রহী না। লাবিব তখনও ভ্রু কোচকানো মুখে আশু ব্যাপারটা বোঝার চেষ্টায় আছে। রুমে ঢুকে মাটির কাপ দুটো জানালার কাছে রাখতেই একটা কাপ বন্ধুকে দিয়ে বলল, গরম গরম দেখে নিয়ে আসলাম, খেয়ে দেখ। কবুল বললে যেই মহিলা তোর শাশুড়ি হতো, সেই মহিলা খুব যত্ন করে চাটা বানিয়েছে, চেখে দেখ। লাবিবের প্যাচমুখো কথাটা যে ইঙ্গিতে বলা হয়েছে সেটা সচরাচর কেউ ধরতে পারবে না। উল্টো বোকার মতো ভাবতে থাকবে, শালা পায়তারা করলো, বলছেটা কি? কবুল, মহিলা, শাশুড়ি, এসব আবার কি? সেদিক থেকে তার বন্ধু যেন সম্পূর্ণ ব্যাপারটা বুঝতে পারল। তার শান্ত চোখের তারায় তারায় কেমন একটা ম্লান ভঙ্গি ফুটে উঠেছে। চাপা গাম্ভীর্যের আড়ালে থেকে কাপটা তুলতে গিয়ে বলল, আমি হয়তো ওর জন্য কেপেবল না, আমার চাইতে ও বেটার কাউকে ডিজার্ভ করে। সেন্সিবল, কেয়ারিং, ডিসেন্ট একটা পার্সন। আমি ওর সাধ্যমতো একটাও পাইনি। সত্য চায়ে চুমুক দিতে বিশ্রীভাবে বিষম খেলো লাবিব। তৎক্ষণাৎ টকবাগানো চায়ের আঁচটা নরম ঠোঁটটাকে পুড়িয়েই দিল। অসহ্য জ্বালায় নিচের ঠোঁট কামড়াতে কামড়াতে উচ্চস্বরে ধমকে উঠল লাবিব, ফাজলামি মারাচ্ছিস তুই? খাজুরের কথা না বললে চলে না, না? সবাই অফ ডে নিয়ে এই তামাশা দেখার জন্য বসে আছি। তোর খালাতো ভাইয়ের নষ্ট বন্ধুরা আজাইরা নাটকবাজি করছে, সেগুলো বসে বসে লাইভ টেলিকাস্ট দেখবো? যা ব্যাগ গোছা তুই। ডিজার্ভ মারালে এখানে তোর থাকা লাগবে না, গেলে এখান থেকে সব যাব। পুরোটা চা জানালা দিয়ে ঝপ করে ছুঁড়ে ফেললো। খাওয়ার রুচিটাই মরে গেছে লাবিবের। সবসময় এরকম উল্টো কথা বললে সহ্য হয়? 1 পা না যেতেই 10 পা পিছানোর চিন্তা করে, শালা খবিস। লাবিব মুখটা বেজার করে আবার হম্বিতম্বি সুরে বলল, নিজের জিনিসটা অন্যের ঘাড়ে চাপাতে যাস না বেটা। যেটা তোর সেটা নিজের বানাতে শেখ। অন্যের কাছে কি কি ডিজার্ভ করে না করে এসব নিয়ে আলগা পিরিতি তোর দেখাতে হবে না। যেটা ডিজার্ভ করে সেটা নিজের মধ্যে আন। ওকে বোঝা, ওর জন্য নিজেকেই ডিজার্ভ বানা। বেটার কাউকে ডিজার্ভ করে এই ময়লা মার্কা আক্কাসালি ডায়লগ দিস না ভাই, খুব ছ্যাবলা ছ্যাবলা লাগে। লাবিব এখনো জানে না তার প্রাণপ্রিয় বন্ধু একটু আগে কি কাজটা করেছে। সে যে ঠান্ডা মাথায় জবরদস্ত একখানা অপমান করে দিয়েছে, তার জন্যই তো সে ডিজার্ভ নামক শব্দটা উচ্চারণ করলো। লাবিব বন্ধুর খামোশ অবস্থা দেখে আবারও চিরবিরিয়ে উঠল। মাঝে মাঝে মনটা চায় তোর পেটে একটা চাক্কু ঢুকিয়ে দে। শালা শুধু শুধু চুপ থাকিস কেন? কথা বললে কথার উত্তর দেয়া যায় না? আমার কথা বলতে মন চায় না, এখান থেকে যা।
তাহলে তোমার দস্যু রানীকে সামনে এনে দিই, কি বলো? তখন তো ঠিকই তোমার মুখ দিয়ে মিছরির মতো মধু ঝরবে। জানালা দিয়ে মুখ সরিয়ে বন্ধুর দুষ্টু দুষ্টু মুখটা দেখে নিল সাইদ। চাটা তো খেলোই না, উল্টো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফাজলামো করে যাচ্ছে। লাবিব জ্বালানোর জন্য আবার কিছু বলতে নিবে, তার আগেই সাইদ মুখ ঘুরিয়ে দেয়াল ঘড়িটায় সময় দেখল। চোখ দিয়ে যেন অদৃশ্য হিসাব নিকাশ করে বলল, ফাহাদকে কল কর লাবিব, বাড়ির মেইন কানেকশনটা এখনই কাট অফ করতে বল। লাবিব কথা শুনে ভয় মিশ্রিত চোখে তাকালো। সেও সাইদের দৃষ্টি লক্ষ্য করে ঘড়িটা দেখে বলল, কি করবি তুই? বাড়ির মেইন লাইনটা কাট অফ কেন করতে বলছিস? সাইদ, এমনি নেটওয়ার্ক লো, প্লিজ এই মুহূর্তে এমন কিছু করিস না যে সেধে সেধে। লাবিবের কথায় কোনো মনোযোগ দিল না সাইদ। ট্রাউজারের রাইট পকেট থেকে পার্সোনাল মোবাইলটা বের করে নিজেই কি যেন একটা করলো। অন্যদিকে ধ্যান না দিয়ে দ্রুত দরজা খুলে বেরিয়ে যায় সে। এদিকে লাবিব অদ্ভুত আশঙ্কাটা টের পেতেই জলদি জলদি কাপ দুটো হাতে নিয়ে বন্ধুর পিছু পিছু ছুট লাগালো। 3 তলা দোতলা সম্পূর্ণ খালি, সমস্ত লোকজন 4 তলায় উঠে যে যার মতো আড্ডা দিচ্ছে। এদিকে সাইদ কিসের জন্য দোতলার দিকে ঢুকেছে তা কোনোভাবেই মেলাতে পারছে না লাবিব। ও কেন দোতলায় আসলো? ঘড়িতে কি দেখলো? মোবাইলে কি এমন টাইপ করলো যার জন্য সে রুমেই থাকেনি? পিছু পিছু দৌড়ে আসতেই দেখলো দোতলার 4টা ইউনিটের সবগুলো দরজা খোলা। তার মধ্যে 2 নম্বর দরজাটা দিয়ে সন্তর্পণে ঢুকে পড়লো ও। ফোনের স্ক্রিনে দ্রুতগতিতে কি যেন টাইপ করতেই ছপ করে কারেন্টটা নিভেও গেল। কি আশ্চর্য, কেন মেইন লাইনটা বন্ধ করে দিল? লাবিব ঘুটঘুটে অন্ধকারের ভেতর কিচ্ছু দেখতে পাচ্ছে না। অন্ধের মতো ধীর পায়ে এগুতেই পাশ থেকে কে যেন ফিসফিস স্বরে সতর্ক করলো, সাউন্ড করবি না। ঠোঁটের স্বজাতীয় শব্দটা শুনেই আস্তে আস্তে চোখ সয়ে এলো লাবিবের। ডাইনিং রুমের একদম শেষ মাথায় একটা বেসিন। বেসিনের সামনে কে যেন মনে সুখে মুখ ধুচ্ছে। সহসা কারেন্টটা চলে যাওয়ায় মুখ বিকৃত করে বলল, হলি শিট, কারেন্ট চলে গেল নাকি? এখন মুখটা কিভাবে ধুবো ড্যাম? কণ্ঠস্বর শুনেই চিনতে পারলো ওটা দ্বীপের বন্ধু। হ্যাঁ, তৌকির আহমেদ শিহাব। বাইরে থেকে আসা ফিনফিনে পাতলা আলোয় শিহাবের মুখের ফেস ওয়াশের ফেনা দেখা যাচ্ছে। এমন সময় সাইদ ওর দিকে অদ্ভুত একটা কথা বলল, আই অ্যাম সরি লাবিব। ওর কথা শুনে যেই লাবিব বলতে নিবে তুই সরি কেন বলছিস, তার আগেই বেচারা ট্রাউজারের টানমাটালে ভিড়মি খেয়ে গেল। মাথা নিচু করে দেখলো সাইদ ওর ট্রাউজারের ফিতাটা খুলে নিয়েছে। তাড়াতাড়ি লাবিব এক হাতে ট্রাউজারটা খামচে ধরতেই কোনো মতে নিজের ইজ্জতটুকু বাঁচিয়ে রাখলো। চোখ মুখ বিকৃত করে যে বিশ্রী গালিটা দিতে নেবে তখনই পায়ের উপর একটানের পাড়া খেয়ে তৎক্ষণাৎ ঠোঁটে হাত চাপলো লাবিব। কখন যে ফাহাদ চোরের মতো দোতলায় এসে ঢুকেছে তা লক্ষ্য করেনি লাবিব। তার পায়ের উপর পা পাড়া দিয়ে ফাহাদ চোরের মতো নিচু গলায় বলল, এই লাইব্বা, সিনেমা চলছে নাকি? আমিও দেখতে এলাম। শিওর ছিলাম পুংটা সাইড পুংটা পুংটা স্টাইলে বাস একটা দিবেই। লাবিব ব্যথায় গলা কাটা মুরগির মতো ছটফট করলেও অন্ধকারে ফাহাদ কিছুই বুঝতে পারল না। মুখ থেকে হাত সরিয়ে লাবিব অস্ফুষ্ট স্বরে বলল, পা সরা। ফাহাদ চূড়ান্ত গর্ধবের মতো বলল, পা সরা কি? লাবিব কাপ হাতে ট্রাউজার ধরে বহু কষ্টে আবারও বলল, তুই পা সরা। খুবই ফিসফিসিয়ে বলার জন্য ফাহাদ এবারও বুঝতে পারল না। হুর বেডা, লুচ্চা ওয়ার্ড বলতেছিস? পা সরা আবার কি? চোখ শোয়ানো অন্ধকারে ফাহাদ এবার ছোট ছোট চোখ করে দেখতে লাগলো। লাবিবের পেটের কাছে হাত খামচানো দৃশ্য আর মুখটা খিঁচুনি দিয়ে কিছু বলার চেষ্টা করছে। ফাহাদ মুখের কাছে মুখে গিয়ে বলল, তুই গর্ভবতী স্টাইলে পেট ধরে আছিস কেন? পেটে কি হয়েছে? লাবিব এবার ব্যথা সহ্য করতে না পেরে খামচানো হাতটা দিয়েই সজোরে ধাক্কা মারল ওকে। অমনি কয়েক সেকেন্ডের জন্য ট্রাউজারের কাহিনী বুঝতে পেরে খলখলিয়ে হেসে দিচ্ছিল ফাহাদ। তাড়াতাড়ি লাবিব ট্রাউজার ছেড়েই বন্ধুর মুখে হাত চাপা দিয়ে ধরল। রাগারুন মুখে কিরমির করে বলল, পাশরা পাশরা লাগিয়েছিস শালা মূর্খ। পাশরা কোনো শব্দ হয়? তোকে পা সরাতে বলেছি, তুই পায়ে পাড়া দিয়ে। আর বলার ক্ষমতাটুকু পেল না লাবিব। গা কাঁপানোর দৃশ্যটা দেখতে পেয়ে দুই বন্ধুই একসঙ্গে কথাটা বিড়বিড় করলো, কি করতেছে দোস্ত? দুহাতে ট্রাউজারের ফিতাটা প্যাঁচাতে প্যাঁচাতে শিহাবের পেছনে গেল সাইদ। শিহাব তখনও চোখ বুজে পানির ছাপটা দিচ্ছে, কিন্তু বিধি বাম। আর কিছু বুঝে ওঠার আগেই গলায় কঠিনভাবে ফাঁস লাগলো তার।
আকস্মিকভাবে নিঃশ্বাস আটকে আসার দরুন কঠিন যন্ত্রণায় দাপিয়ে উঠল শিহাব। পাগলের মতো দুহাত দিয়ে গলার ফাঁসটা সরাতে চাইছে সে, কিন্তু পারছে না। অসহ্য মৃত্যু যন্ত্রণায় সারা মুখ ঘেমে উঠল, তবু নিজেকে ছাড়াতে পারল না শিহাব। দম আটকে ফুসফুস যেন ফেটে আসতে চাইছে। কপালের কাছে ফুটে উঠেছে শিরা উপশিরা। গোঙানির মতো গো গো শব্দ করতে আচানক বলসাই হাত দুটো শিথিল হয়ে যায়। মারণ যন্ত্রণা থেকে মুক্তি পেতে ধপাস করে ফ্লোরে পড়ল শিহাব। গলায় হাত দিয়ে যক্ষা রোগীর মতো কাশতে শুরু করলে সেই কাতরানো দৃশ্যটা খুব মনোযোগ দিয়ে দেখল। এটা যদি আজ বিয়ে বাড়ি না হতো, যদি এখানে ওর বাবা মা আর সে একান্ত মানুষটি না থাকতো, তবে এই নির্লজ্জ শয়তান তাকে বাঁচার মতো ছাড়তো না। যে হাত দিয়ে সুন্দর নাটকটা সাজিয়েছিল, ইচ্ছে করছে ওই হাতের মাংস ছাড়িয়ে হাড় বের করে দিতে। হিংস্র জানোয়ারের মতো ফোঁস দুবার দম ছাড়তে সেখান থেকে প্রস্থান করল। লাবিব আর ফাহাদ কতক্ষণ ধরে ভয়াল দৃশ্যটুকু দেখল তা নিজেরাও জানে না। সামান্য একটা ট্রাউজারের ফিতা দিয়ে ছেলেটার দমটাই যেন বন্ধ করে দিয়েছিল। আর কিছু ভাবনার অবকাশ না দিতেই সাইদ ফিরে এসে বলল, সরি, হাতের কাছে যা পেয়েছি তা দিয়ে একটু ধরেছিলাম। এই কুকুরটার জন্য একটু আগে ভুল একটা কাজ করেছি। ছেড়ে দিলে একটা মেয়ের উপর অবিচার হতো। তোরা উপরে যা, আমি আসছি। লাবিব স্থির চোখে টান টান গলায় বলল, এটা বিয়ে বাড়ি সাইদ, সেম কাজটা তুই ফাহিমের সাথে করেছিস। আর এখন এই কথাটা শেষ করতে দিল না সাইদ। মুখের কথাটা দাপটের সাথে কেড়ে নিয়ে বলল, আমার জায়গায় আমি ঠিক আছি, না করলেই ব্যাপারটা বেশি খারাপ হতো। প্লিজ কথা বাড়াস না। তুই আর ফাহাদ যে নামগুলোর কথা উচ্চারণ করছিস, ওদের নাম শুনলে আমার ঘেন্না হয়। কাইন্ডলি কাজটা করিস না, রিকোয়েস্ট করছি। লাবিবের কাঁধে ফিটাটা ঝুলিয়ে চলে গেল সাইদ। ভালো মতো চুপি দিয়ে দেখল শিহাব এখনো কাতরাচ্ছে। মারণ কাশিগুলো এখনো বন্ধ হয়নি। এই অবস্থায় যদি কেউ সন্দেহ করে, সঙ্গে সঙ্গে লাবিব আর ফাহাদ নিজেদের দিকে মুখ চাওয়াচাই করল। একসঙ্গে দুই বন্ধুই বিড়বিড় করে বলল, সোয়াদ আঙ্কেল, এখান থেকে তাড়াতাড়ি পালা, কুইক। অসহ্যকর গরম শেষে বাইরে একটু বাতাস ছেড়েছে। ধুলোবালি মাখা শোষো বাতাসে দেহ মন ঠান্ডা হলেও চোখে এসে বালি লাগে। চোখ কচলাতে কচলাতে জানালাটা টেনে দিল ফিহা। সদ্য স্নান করে শরীরটা এখন হালকা হালকা অনুভব হচ্ছে। মায়ের দেওয়া হলুদ শাড়িটা আলনায় ভাঁজ করে নিচের তাক থেকে ওড়না টেনে নিল। চুলে জড়ানো তোয়ালেটা দু হাতে আলতো করে খুলতেই ছপ করে চুলগুলো পিঠ পেয়ে নামলো। ধূসর বর্ণের ঢিলা ঢেলা কামিজটা আর একটু বোধহয় ঢিলে হয়ে গেছে। একটু বড় হয়ে থাকা চারকোনা গলা দিয়ে দু কাঁধের হাড্ডি আর গলার নিচের হাড় ফুটে ওঠা শুকনো দেহটা আন্দাজ করতে পারল। চুলের পানিতে পিঠ ভিজে গেলেও হাতের তাল দুটো সাবধানে রাখলো ফিহা। দুহাত ভরা মেহেদি যেন এতটুকুও নষ্ট না হয়। খুব আনন্দ নিয়ে ঝুমু অপুর কাছ থেকে দিয়ে এসেছে। গলায় পাতলা ফিনফিনে সাদা ওড়না জড়িয়ে একটু বাইরে থেকে ঘুরে আসার চিন্তা করলো। এমন সময় দ্বীপের ফুপো মাজেদা বেগম তাড়াহুড়ো ভঙ্গিতে যেতে নিচ্ছিলেন, কিন্তু ফিহার উপস্থিতি দেখে মনে মনে কিছু একটা ভেবে ডাকলেন তিনি। মা, শুনো তো একটু। ফিহা মুখ তুলে দেখল মাজেদা ফুপু ডাকছে। ফুপু সামনে গিয়ে দাঁড়াতেই তিনি হাতের দিকে বললেন, মেহেদি কি শুকিয়ে এসেছে মা? দুহাতের সামনে এনে আবারও একবার দেখে নিল ফিহা। শুকিয়ে এসেছে, কিন্তু আরেকটু রাখবে। ফিহা সরল হাস্যে বলল, আর একটু রাখবো, রংটা গাঢ় হলে আমার কাছে ভালো লাগে। মাজেদা পাল্টা হাসি দিয়ে এবার মূল কথাটা বলেই দিলেন, মেহেদি যেহেতু শুকিয়ে এসেছে, তাহলে আমার একটা উপকার করবে তুমি। একটু তিনতলায় গিয়ে কাঠ আনা দরকার। গ্যাসের চুলায় একদমই আগুন নেই। খাবারগুলো গরম না করলে কি বিচ্ছিরি একটা অবস্থা যে হবে। মা, একটু তিনতলায় গিয়ে কিছু কাঠ এনে দিবে? আমার আবার হাঁটুর ব্যথায় হাঁটতে অসুবিধা হচ্ছে। কাছে পিঠে কাউকেই দেখছি না, সব আড্ডার মজলিসে বসে আছে। মুখ ফুটে কোন উত্তরটা দেবে বুঝতে পারছে না ফিহা। সরাসরি হ্যাঁ বলে দিলে ফুপুর একটু উপকার হয়, কিন্তু কাঠ আনতে গিয়ে শুকনো মেহেদি ঝরঝর করে পড়ে যাবে। আবার না বলে দিলে সেটা খুবই খারাপ দেখায়। মায়ের বয়সী মানুষ। ফিহা মন খাটো করলেও বাইরে থেকে ঝলমলে হাসিটা উপহার দিয়ে বলল, কাউকে ডাকতে হবে না ফুপু, আপনার কাজটা আমি করে দিচ্ছি। কাঠ আনার ঘরটা কোন দিকে সেটা একটু বলে দিন। আমি আসলে তিনতলার ঘরগুলো খুব একটা চিনি না। মাজেদা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিতেই ফিহা তিনতলার দিকে হাঁটা দিল। বাইরে জোরে একটু বাতাস ছাড়লেই কারেন্ট বাবাজি ফুরুত হয়।
আজও তাই হয়েছে। যদিও মাঝখানে 10 মিনিটের জন্য গিয়েও আবার চলে এসেছিল, কিন্তু এবারের বেলায় মনে হচ্ছে দেরি হবে। 3 তলায় উঠে আধো আধো অন্ধকারের ভেতরে এদিক ওদিক তাকিয়ে একদম ডান দিকের দরজা দিয়ে ঢুকে পড়ল। খোলা জানালা দিয়ে যেটুকু অন্ধকার ভাব কেটেছে তাতেই চোখ শোয়ে শোয়ে কাঙ্ক্ষিত রুমটা খুঁজে দরজায় ধাক্কা দিল। ভেতরে একটা বুনো বুনো গন্ধ। নিঃশ্বাস নিলে কাঠের উগ্র গন্ধে পেট গুলিয়ে আসে। কোত্থেকে যেন মৃদু আলো এসে ঘরটাকে তুলনামূলক আলোকিত করেছে। ফলে কোন কাঠগুলো দেয়ালে ঠেস দিয়ে রাখা, কোনগুলো ফ্লোরে পাতা আর কোনগুলো লাকড়ি হিসেবে আনতে হবে সেই মতো ফিহা ঘুটুর ঘুটুর করে কাঠ টান দিতেই হঠাৎ ঘরটা কেমন মিষ্টি মিষ্টি গন্ধে ভরে গেল। নিঃশ্বাস টানতেই ভীষণ মিঠে মিঠে গন্ধে মনের কুটিরে দোল লাগিয়ে দিল। নিজেকে আপন সুরে বলল, আমি কি এটা আগেও পেয়েছি? ঘ্রাণটা কেমন চেনা চেনা না? কোথায় পেয়েছি এ সুগন্ধ? আপন মনে ভাবতে থাকলে হঠাৎ নিজেকে কষে দুটো গালি, একটা বকা, 3টে ধমক মেরে বলল, ফিহার বাচ্চা, তুই এখানে ঘ্রাণ বিশেষজ্ঞ হতে এসেছিস? তাড়াতাড়ি কাট নে, হাতে তোল, চুপচাপ ফুপুকে বুঝিয়ে দে। তোর মা এমন চুল ছাড়া অবস্থায় দেখলে তোকে লোহা দিয়ে পেটাবে। তাড়াতাড়ি এক ঝাঁক কাঠ তুলে যেই পিছু ঘুরবে ও, অমনি পেছনে শটান দাঁড়িয়ে থাকা পুরুষটিকে দেখে ভয়ে আন্তরাত্মা কেঁপে উঠল। তৎক্ষণাৎ কাঠগুলো ফেলে দিয়ে 2 কদম পিছিয়ে যায় ও। ঢোক গিলে অস্থির দমগুলো টানতে টানতে হাঁপানোর সুরে বলল, ওভাবে কেউ দাঁড়িয়ে থাকে? আর একটু হলে স্ট্রোক করতাম। আপনি এমন কেন? শব্দ করে আসা যায় না? নিজের অবিচল দৃঢ় সত্তাটা বজায় রেখে হাত দুটো বুকে ভাঁজ করল। কপালের মধ্যখানে মৃদু কুচকানো ভাব। ওই অটলভাবে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি নির্বিকার চিত্তে বলল, আমি কথা বলতে এসেছি, বলে এখান থেকে চলে যাব। ফিহা ঢোক গিলে আস্তে আস্তে পেছনের দিকে পেছাতে লাগলো। মৃদুস্বরে তেজ দেখিয়ে বলল, আপনার কথা আমি শুনতে চাইব? এমনটাই ভেবেছেন আপনি? একটা ম্যানারলেস মেয়ের কাছে কেন এসেছেন? আমার মধ্যে তো শিষ্টাচার বলতে কিছুই নেই। যতটুকু দাবরের সাথে কথাগুলো শোনালো ততগুণ ভয় এখন আষ্টেপৃষ্ঠে ঘিরে ধরেছে। পাকনা মুকুটও তো ঠিকই কথাগুলো শুনিয়ে দিল, কিন্তু এর পরিণাম এখন কি হবে? পেছাতে পেছাতে কোন দিকে যাচ্ছে তা অনুমান করতে পারছে না। ফিহার কহাত পেছনে এক স্তূপ কাঠ ঠেস দিয়ে রাখা। সামান্য ধাক্কা খেলেই সবগুলো কাঠ ও শরীরের উপর পড়বে। এরপর কোন অবস্থায় হাসপাতালে নিতে হবে কে জানে। এমন বিপত্তি দেখে নিজেই চুপচাপ পেছাতে লাগলো সাইদ। তার উদ্দেশ্য ও যেন কোনোভাবেই না পিছাক, তাকে সরতে দেখে ও থেমে যাক। সাইদের সম্পূর্ণ দৃষ্টি তখন সে কাঠগুলোর দিকে। একটা অদ্ভুত অস্থিরতায় তনুমন বিচলিত হয়ে যাচ্ছে। বাধ্য হয়ে ডান হাত বাড়িয়ে থামতে ইশারা করলো সাইদ। আমি সরে যাচ্ছি, আর পেছাতে হবে না, প্লিজ ওখানেই থামো। কথাটা বলার সাথে সাথেই পায়ে একটা হোঁচট খেল ফিহা। আর্তস্বরে কোকিয়ে উঠতে ভুলবশত হাতের ব্যালেন্সটার জন্য ডান দিকে চাপলো। ও বুঝতে পারেনি হালকা ব্যালেন্সেই সবগুলো কাঠ জায়গা মতো নড়ে গেছে। চোখ তুলে ডান দিকে তাকাতেই গগন বিদারী চিৎকারে মা বলে প্রচন্ড ভয় পেল ফিহা। চোখ মুখ খিচিয়ে 2 হাতে কান দুটো চেপে ধরল। চরম অপ্রত্যাশিত ঘটনায় ধূপ করে সব কটা কাঠ মেঝেতে পড়তেই ভীষণভাবে খিচে রইল ও। অনেকক্ষণ পর চোখ খুলে তাকালে প্রথম মিনিট কিছুই বুঝতে পারল না। পাঁজরের তলে তখনও ধরাস ধরাস চাবুক পিটিয়ে যাচ্ছে। নিঃশ্বাসের টালমাটাল অবস্থা একটুও শান্ত হয়নি। চরম উত্তেজনার ভেতর ঢোক গিলতে পিঠের পেছনে দেয়াল অনুভব করল। সামনে থেকে বলশায়ী ঢালের মতো মাথা নুয়ে আছে মানুষটা। তার হাত দুটো ওর দুকাত ধরে ঠাই তখনও দাঁড়িয়ে আছে, কিন্তু মুখটা ওভাবে নিচু করা কেন? ভয়ে বুঝে আসা শটটা খুঁজে পেতেই শুকনো গলায় ডেকে উঠল ফিহা, জনাব। প্রথম মিনিট কোনো সাড়াই দিল না। কানে শুধু ফোঁস করে ঘন নিঃশ্বাস টানার শব্দ পাচ্ছে। মুখের খুব নিকটেই মানুষটার মাথা ঝুঁকানো চুল। ফিহা ভয়ে ভয়ে ডান হাতটা চুলের উপর রাখতে একগুচ্ছ ঠান্ডা শিরশিরে পরশ ও নরম হাতের তালুতে ছুঁয়ে গেল। আঙুলে আঙুলে আস্তে করে বুলিয়ে দিতে ধীর গতিতে মাথা তুলল লোকটা। চোখে চোখ মিলিয়ে জবাব দেবার আগেই তার চোখে মুখে ব্যথাতুর ছাপটা ফুটে উঠল একটুখানি। নিচের ঠোঁটটা কামড়ে সে ঠান্ডা কণ্ঠে শুধালো, কোথাও লেগেছে? ফিহা প্রশ্নাত্মক মুখে চুপচাপ মাথাটা ডানে বামে না ভঙ্গিতে জানিয়ে দেয়। অকপটে কথাটাও বলেই ফেলে, আমার দিকে ঠিকঠাক মতো তাকান, মাথা ঝুঁকাবেন না। আমি নিশ্চিত আবারও জঙ্গলিদের মতো আচর খেয়ে বসে আছেন।
এবার মাথাটা তুলে মুখ বরাবর থামিয়ে রাখলো সাইদ, আর একটুখানি দূরত্ব খুঁজলে ওর কেঁপে কেঁপে ওঠা অধরটুকু তার অধরে ডুবে যাবে। তবু এই নিষিদ্ধ চাওয়াটুকু প্রাণপণে চেপে সাইদ নির্লিপ্ত স্বরেই জানালো, ঢাকার জ্যামে 3.5 ঘন্টা লেট হয়। কাউকে অপমান করতে লেট করিনি। গাড়িতে একবার সরি বলেছিলাম, আপনি আমার হাতে বেহুশ ছিলেন। আমি কথাগুলো কথা পর্যায়ে বলতে বলতেই ফিহা ঠোঁটের ওপর ডান হাত চাপা দেয়। অন্য হাত তখন হাতড়ে বেড়াচ্ছে সুঠাম পিঠে। অতপর হাতটা কাঙ্ক্ষিত জায়গায় আটকে যেতেই ভীষণ ক্রুদ্ধ হয়ে ধমকে সুরে বলল, আপনি একটা জঙ্গলি, আস্ত জঙ্গলি। আবারও একই কাজ করে বসে আছেন। কাল রাতেই আপনার কপালটা সুস্থ সমেত দেখেছিলাম, আজ সেখানে ব্যান্ডেজ চিপকে এসেছেন। আপনি কি মানুষের মধ্যে পড়েন? কি করতে গিয়ে এগুলো করেন? আমিও আপনার বক্তব্য একটু শুনে বোঝার চেষ্টা করি ভেতরে ভেতরে কি চাপতে চাইছেন, বলুন। শেষের শব্দটা যেন চিৎকার করে বলল ফিহা। 2 চোখ ভরা ক্রোধ নিয়ে ওভাবেই একজন নীরবঘাতী পুরুষকে শাসিয়ে যাচ্ছে ও। সে নীরব চক্ষুর পুরুষটি উক্ত অবস্থা দেখতে পেয়ে তখনও স্বভাবসুলভ নীরব, যেন এইটুকু ব্যবহার সে পেতেই চাইছে আরও একটু রাগ, ক্ষোভ, অভিমান আর একটুখানি কোমল সান্নিধ্য। এই ছিল আজকের পর্ব। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আগামী পর্বে দেখা হচ্ছে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আমি মীরা এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।